আমার এক চাচাতো ভাই আছে। ও হচ্ছে এক বাপের এক ছেলে। ওর 6 বোন। ভাইটা সবার বড়। একদিন চাচা হুট করে ওকে বিয়ে করিয়ে দিয়েছেন। তখন অবশ্য ওর বিয়ের বয়সই হয়নি। ঠিকমতো কলেজে যায় না। বন্ধুদের সাথে আড্ডা দেয়। মোবাইলে মেয়েদের সাথে কথা বলে। সেই জন্য মাত্র 20 শেষ করে 21-এ পড়েছে এমন ছেলেকে শখ করে বিয়ে করিয়ে বউয়ের দায়িত্ব দিয়ে দিয়েছেন। বউটা বেশ ভালো, সুন্দর, নাদুস নুদুস, পুতুলের মতো দেখতে। বয়সও অল্প, 16 কি 17 হবে। মাস 6 শ্বশুর বাড়ি থাকার পর মেয়েটা আর বাবার বাড়ি থেকে আসছে না। কল দিলে রিসিভ করে না। বাড়ি গেলে দেখা করে না। ছেলেটা আবার বউয়ের জন্য কাঁদতে কাঁদতে শেষ। অল্প বয়সী ছেলে, বউয়ের জন্য অস্থির হবে, এটাই স্বাভাবিক। পরে আমার আব্বাসহ ওদের বাড়ি গিয়ে মেয়েকে তার না আসার কারণ জিজ্ঞেস করল। 2 মাস অনেক চেষ্টা তদবিরের পর সে সবার সামনে এসে তার মুখ খুলল। এভাবে সে শ্বশুর বাড়ি থাকবে না। শাশুড়ি তাকে বউয়ের সম্মান দেয় না। তুই তোকারি করে। অনেকগুলো নন। সংসার শাশুড়ির, সেখানে তার একক কর্তৃত্ব চলে। তার পছন্দে খেতে হয়, পড়তে হয়, চলতে হয়, বসতে হয়, শুতে হয়। আর এটা এভাবে যুগ যুগ ধরে চলতেই থাকবে, কারণ তার ছোট নন্দের বয়স 3 বছর। আগেরগুলোর বয়স যথাক্রমে 5, 7, 9, 1, 1, 1, 4, 1, 7। ছোট মেয়েগুলো কোনো কাজ করে না। করার সুযোগও নেই। সবার লেখাপড়া আছে, খেলাধুলা আছে। ঘরের একমাত্র বউ হিসাবে তাকেই সব করতে হয়। অল্প বয়সী বড় ছেলের বউ মানে শাশুড়ির বয়সও কম। সে এই শাশুড়ির অধীনে গিয়ে একসাথে এভাবে সংসার করবে না। করবে না মানে করবেই না। সবাই মিলে অনেক বুঝিয়েও তাকে শ্বশুর বাড়ি আনতে পারে না। বছর 3 পর বাবার বাড়ি গিয়ে লক্ষ্মীপুর মেয়েটার সাথে দেখা হলো। 2 হাত ভর্তি ক্রোকারিজের জিনিসপত্র, আরও কি কি যেন। আমাকে দেখেই হাসল। আসসালাম আলাইকুম আপু। আমি রুমনের বউ। আমি দেখেই চিনতে পেরেছি। আগের চেয়ে বেশ সুন্দর হয়েছে। এখন আর আগের মতো বাচ্চা বাচ্চা লাগে না। তবে মেয়েটার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব সবার মতো আমারও আছে, তাই কথা বলতে ইচ্ছে করেনি। অথচ জোর করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্ট বসাল। আপা, বাসায় চলেন, কথা বলবো। আপনি তো বেড়াতেই বের হয়েছেন। আজ না হয় আমার বাসায় বেড়ান। আমি অবাক হয়ে জানতে চাইলাম, তোমার বাসা মানে? ও আচ্ছা আপা, আপনি হয়তো জানেন না, আমরা কলেজ রোড ভাড়া থাকি। বেশি দিন থাকব না। বাড়ির কাজটা শেষ হলেই উঠে যাব। আমার কোনো কিছুই বোধগম্য হল না। এক বাবার এক ছেলের বউ, বাপের কত বড় বাড়ি, কত বড় ঘর। সে এখানে কলেজ রোড কি ভাড়া থাকে? কেন ভাড়া থাকে? আমার বাচ্চারা সাথে থাকায় আমি আর ওর বাসায় যাইনি। বাড়ি গিয়ে আম্মার থেকে জানতে পারলাম, একই বাড়িতে হাত দশেকের ব্যবধানে রমন 8 রুম দিয়ে দোতলা ফাউন্ডেশনের এক সুন্দর আধুনিক ঘর করছে। এখনো কাজ শেষ হয়নি, তাই ভাড়া থাকে। তার বাবার এত বড় ঘর, ও একমাত্র ছেলে। বোনদের বিয়ে দিলে সবাই চলে যাবে, ওকে আলাদা ঘর করতে হলো কেন? অল্প বয়সী মেয়েটা এমন কি কৌশল করেছে যে রুমনকে আলাদা ঘর করতে হয়েছে? বাবা মাকে একা রেখে কিছুই বুঝতে পারিনি। অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেয়ে আবার মিলিয়ে গেছে। গত বছর বাবার বাড়ি গিয়ে ওদের বাড়ি বেড়াতে গেছি। ওরা আমাদের পুরনো বাড়িতে থাকে। ততদিনে রুমনের যমজ 2টো মেয়েও হয়েছে। আমরা ওর ঘরে গিয়ে বসে গল্প করছি, মেয়েটা ভীষণ মিশুক। আমাদের জন্য নাস্তার আয়োজন করল। গল্প করতে করতে এবার আমাকে বলল, আপা জানেন, এই পৃথিবীর একটা মানুষ আমাকে ভালো বলেনি। আমাকে পছন্দ করেনি শুধু আপনার ভাই ছাড়া। এই 10 বছর আমি যে কত যুদ্ধ করেছি, না শুনলে আপনার বিশ্বাস হবে না। আমি হু হা করে চুপ করে আছি। রাত 2টা। হঠাৎ আম্মুর ডাক শুনে ঘুম ভেঙে গেল। আম্মু বলল, বাহিরে কিসের যেন শব্দ হচ্ছে। আমি আম্মুর সাথে দরজা খুলে চারপাশটা ভালোভাবে দেখতে লাগলাম। তখন হঠাৎ মনে পড়ল, আম্মু তো মারা গেছে 1 বছর হলো। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দরজার বাহিরে সিঁড়ির উপর বসে পড়লাম।
আম্মু মারা গেছে 1 বছর হবে, অথচ এখনও মাঝে মাঝে আমি ভুলে যাই আম্মু আর আমার সাথে নেই। ভার্সিটি থেকে এসে মাঝে মাঝেই বলি, আম্মু খেতে দাও। তারপর যখন মনে পড়ে আমি এখন একা, তখন চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাত্রই স্বপ্ন দেখে ঘুম ভাঙল আর আমি এখন এখানে। আম্মুর খাটিয়া ধরার ভাগ্য আমার হয়নি। আম্মুর সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন আম্মুর শেষ কথা ছিল, দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিস, খাবার ঠান্ডা হয়ে যাবে। আম্মুর নাম্বারটা এখনও আমার মোবাইলে সেভ করা, কিন্তু এখন আর প্রতিদিন কেউ কল দিয়ে জিজ্ঞেস করে না, বাসায় কখন আসবি বাবা? এখন সকাল, দুপুর, রাতে না খেয়ে থাকলেও কে আর খাবার খাওয়ার কথা জিজ্ঞেস করে না। জ্বর হলে কেউ আর মাথার পাশে বসে থাকে না। বাসায় আসার পর কেউ আর কপালের ঘাম মুছে দেয় না। কেউ আর বলে না বেশি রাত করে ঘুমাবি না, শরীর খারাপ করবে। এসব ভাবতে ভাবতে সিডির সাথে মাথা রেখেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম, নিজেকে একটা রুমের ভিতর আবিষ্কার করলাম। রুমটার 3 পাশে দেয়াল আর এক পাশে গ্লাস লাগানো, আমার হাতে শিকল লাগানো। আমি উঠে গিয়ে গ্লাসের দিকে তাকালাম। গ্লাসের বাহিরে কিছু লোক দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি হাত দিয়ে বুঝার চেষ্টা করছি এটা সত্যি কিনা। লোকগুলো আমাকে দেখিয়ে নিজেদের ভিতর আলোচনা করছে। তাদের ভিতর পুরুষ, মহিলা উভয়ই আছে। তাদের কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারা বলছে, স্যার, পেশেন্টের ঘুম ভেঙেছে। আমরা কি তাকে আরও কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রাখব, নাকি এখন তার সাথে কথা বলব? এখন সাময়িক সময়ের জন্য সে তার স্মৃতি ভুলে যাবে, তার কাছে সবকিছু অবাস্তব, স্বপ্ন মনে হবে। এজন্যই আমরা এরকম গ্লাস লাগিয়েছি, যাতে উভয় দিক থেকে একে অপরকে দেখা যায়। সেই সাথে এক ধরনের ভয়েস ডিভাইস, যার মাধ্যমে গ্লাসের উভয় পাশের মানুষ একে অপরের কথা শুনতে পাবে। একটু পর পেশেন্ট তার বাস্তবে ফিরবে। আমি তাদের কথা কিছুই বুঝতে পারছি না। তারা কি নিয়ে কথা বলছে তাও বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো আমার মাথা ঘুরাচ্ছে। আমি গ্লাস ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলাম। আমি শুনতে পেলাম কেউ আমাকে বলছে আমার বেডের পাশে থাকা পানি পান করতে। আমি কোনো রকমে বেডের পাশে গিয়ে সবটুকু পানি পান করে নিলাম। আমার অনেক ক্ষুধা পেয়েছে, পাশেই অনেক খাবার দেখতে পেলাম। আমি সেগুলো খেতে লাগলাম। খাওয়ার পর মনে হলো আমার ঘুম পাচ্ছে। আমি বেডে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। আমার স্পষ্ট আগের সব ঘটনা মনে আছে। আমি আরও একবার ঘুম থেকে জেগেছিলাম। তারপর পানি পান করার পর আমার ক্ষুধা লাগে। আমি খাবার খাই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। এখন জেগে উঠার পর বুঝতে পারলাম আমার তো এখানে থাকার কথা ছিল না। আমি খুবই অবাক হলাম, আমি এখানে কেন, কি করে আসলাম? এটাই ভাবতে লাগলাম। আমি বাস্তবে ফিরলাম। আমার মনে হচ্ছিল এতক্ষণ স্বপ্নে বিভোর ছিলাম। আমার তো জেলে থাকার কথা ছিল। আমি মনে করার চেষ্টা করছি কি হয়েছিল আমার সাথে। এক মেয়ে জেলে আমার সাথে দেখা করতে এসেছিল। কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে, কৃতিহা ছিল মেয়েটার নাম। আমি এখন পুরোপুরি আমার অস্তিত্বে ফিরলাম। আশেপাশের সবকিছু ভাঙচুর করতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম। পতিতাপল্লী থেকে বের হয়ে এসেছি 2 ঘন্টা হলো। এখন আমার প্রিয় ব্র্যান্ডের বেনসন খাচ্ছি। সিগারেট খাওয়ার সবচেয়ে মজার সময় হল শীতকালের সকাল এবং সন্ধ্যা। যতই মুরব্বি থাকুক আর যতই সিনিয়র বড় ভাই থাকুক, সিগারেট হালকা সেপ দিয়ে খেলেই আর কোনো ঝামেলা নেই। সিগারেটের ধোঁয়া আর কুয়াশা সব মিলে এক হয়ে যাবে। প্রেমিকার বাসায় আজ সন্ধ্যায় ডেকেছে। যাব কি যাব না এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। তাই তো প্রেমিকার এলাকায় এসে সিগারেট ধরিয়েছি আর মগ্ন হয়ে আছি চিন্তার জগতে। প্রেমিকার বাসায় বসে রয়েছি। কিছুটা ভয় হচ্ছে। প্রেমিকার মুখেই শুনেছি ওর বাবা আর ভয়ঙ্কর পিচাসের মাঝে নাকি কোনো অমিল নেই। যাকে একবার অপছন্দ হয় তার ঘাড়েই চেপে বসে রক্ত খাওয়ার মতো করে। লোকটি নাকি গণিতের শিক্ষক। অবশ্য আমি সবচেয়ে গণিতেই ভালো ছিলাম বেশি। আমার বিশ্বাস লোকটি গণিতের মারপ্যাচে ঠেকাতে পারবে না। হঠাৎ প্রেমিকার বাবা আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরল। এত আমার কলেজের জীবনের প্রিয় শিক্ষক, এতদিন পর এভাবে স্যারের সাথে দেখা হবে কখনো ভাবিনি। আর এই লোকটিই আমার প্রেমিকার বাবা। বাহ! স্যার কলেজে আমাকে জীবনেও একটি অঙ্কেও ঠেকাতে পারেননি। কোনোদিন স্যার প্রশ্ন করেছেন, আমি উত্তর পারিনি, তা হয়নি। স্যার বিনা বাক্যে আমাকে বরণ করে রাতের খাবার খাইয়ে বিদায় দিলেন। 6 মাস পর বর্তমানে আমি আর একা নই। নতুন বউ আর সংসার ভালোই চলছে।
এখন আর অফিস থেকে এসে সেই ম্যাচের বুয়ার পচা খাবার খেতে হয় না। মলা শার্ট প্যান্ট একটানা কয়েকদিন পরতে হয় না। ব্যাচেলার চাকরিজীবী পুরুষরা মূলত বিয়ে করে থাকে এই সব সমস্যা থেকে রক্ষা পেতে। আজ বাসায় যাওয়ার আগে একবার পতিতাপল্লী হয়ে যাব। প্রতি সপ্তাহে একবার হলেও আসি এখানে। আগে এখানে আসতে তেমন ভয় করত না, কিন্তু ইদানিং খুব ভয় করে। কেউ যদি বুকে বলে দেয়। কিছুদিন আগে অফিসের পিয়ান আশরাফ আর আমার মুখোমুখি হয়ে যায় এই এলাকায়। তারপর থেকে অফিসে আশরাফকে অনেক গুরুত্ব আর প্রশ্রয় দিতে হয়। আগে কাজ ফাঁকি দিলেই ওকে বকতাম, কিন্তু এখন চা আনতে পাঠালে দেরি করলেও ওকে হাসি মুখে সম্বোধন করতে হয়। অফিসের বাইরের টঙের দোকানে আশরাফ এখন আমার সামনেই সিগারেট ধরিয়ে খায়। পতিতাপল্লী থেকে বের হয়ে বাসায় পৌঁছাতেই দেখি বউ আমার রাগী মুড নিয়ে বসে আছে। কারণ জিজ্ঞাসা করতেই তেরে এলো, বাসায় 3 দিন হলো ডিশের লাইন নেই। ডিশের অফিসে কল দিয়ে লাভ হয়নি, তাই আজ অফিস থেকে আসার সময় ডিশের অফিসের লোককে সাথে করে আনতে বলেছিল। কিন্তু আমি তো ভুলে গিয়েছি। তাই রাতের খাবার বাইরে করতে বলল। আজ সে আমার জন্য রাঁধবে না। এই প্রেম করে বিয়ে করাটাই ভুল। প্রেম করে বিয়ে করলেও ঘরে যে নারীর এক নায়কতন্ত্র কায়েম থাকে। পরের দিন সকালে গিয়ে বুকে ডাবল সারপ্রাইজ দিলাম। ডিশের লাইন ঠিক করেছি আর সাথে বাসায় 2 মেগা স্পিডের ব্রডব্যান্ড লাগিয়ে দিয়েছি। ডিশের সমস্যা হলে নেট আর নেটের সমস্যা হলে টিভি। বউয়ের সাম্রাজ্যে এখন ডাবল ধামাকা। এখন আর বউ বেশি টিভি দেখে না, সারাক্ষণ ইউটিউবে নাটক, মুভি দেখে। রাতে অফিসের কাজের জন্য ডেস্কটপে বসতে পারি না। তাই আলাদা একটা ল্যাপটপ কিনেছি। কিন্তু সে ল্যাপটপ নিয়ে গেছে